আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স জুনিয়র বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2019-এর ম্যাথামেটিক্সের যে শূন্যস্থান পূরণ অর্থাৎ দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব। এটা পার্ট 2 ভিডিও। এর আগে পার্ট 1 ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্নের সমাধান আলোচনা করেছি। যারা দেখোনি ইতিমধ্যে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সময় চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার ছিল। তো ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকেই হয়তো এই অঙ্কটা ভুল করবে, কারণ এখানে বার্ষিক সুদের হার ছিল। এখন বার্ষিক সুদের হার বলতে এখানে সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ এটা কিন্তু উল্লেখ নেই। তো অনেকেই সরল সুদ ধরে অঙ্কটা করবে, কেউ কেউ আবার চক্রবৃদ্ধি সুদ ধরে অঙ্কটা করবে। তো অ্যাকচুয়ালি সঠিক কোনটা হবে? তো দেখো, এখানে বার্ষিক সুদের হার, এখানে সুদের উল্লেখ তো করা নেই, কিন্তু এখানে সমন চক্রবৃদ্ধি, যে চক্রবৃদ্ধির শব্দটা এখানে দিয়েছে, এর থেকেই বুঝে নিতে হবে এই অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ। চ্যাপ্টারে যে সূত্র আছে সেই সূত্র ফেলে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, সময় চক্রবৃদ্ধি মানে সাধারণত আমরা সুদ আসল বুঝে থাকি, কিন্তু সুদ আসলের যেমন সুদ আসল মানেই সময় চক্রবৃদ্ধি, আবার সুদ আসল মানেই সমল সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল। ঠিক আছে, তো সবৃদ্ধিমূল আর সুদ আসল আর সমল চক্রবৃদ্ধি তিনটেই কিন্তু একই, কিন্তু সমল চক্রবৃদ্ধিটা, এই চক্র শব্দটা দেওয়া আছে, চক্রবৃদ্ধি এই শব্দটা থেকে বুঝে নিতে হবে এটা সাধারণ সুদ আসল না। মানে সাধারণ সুদ আসল বলতে আমরা কি বুঝি? সাধারণ সুদ আসল বলতে আমরা বুঝি সুদ প্লাস আসল, আর এখানে এই সুদ আমরা সরল সুদও ব্যবহার করতে পারি, আবার চক্রবৃদ্ধি সুদও ব্যবহার করতে পারি। কিন্তু যদি বলা হয় সমল চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে সমল চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সুদটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। চক্রবৃদ্ধি শব্দটা যখনই থাকবে বুঝে নেবে, সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেই চ্যাপ্টারের সূত্র ফেলে আমাদের অঙ্কটাকে করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কী কী দিয়ে দিয়েছে? এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখেছেন, অর্থাৎ পি অর্থাৎ আসল সেটা কিন্তু দেওয়া আছে। আমাদের অত ডিটেলে লিখতে হবে না, ঠিক আছে? এই চিহ্নগুলো প্রচলিত যে অর্থ সেটাই বহন করে। যেহেতু এটা শর্ট কোয়েশ্চেন, আমাদের বেশি ডিটেলে করতে হবে না, শর্টকাটে করতে হবে। তো পি ইকুয়ালস টু 100 টাকা। ঠিক আছে, সময় অর্থাৎ টি 2 বছর, সমন চক্রবৃদ্ধি অর্থাৎ এ, অর্থাৎ সমন চক্রবৃদ্ধি বা ইংরেজিতে আমরা বলে থাকি অ্যামাউন্ট, যেটা হচ্ছে 121 টাকা। আর আমাদের বার করতে হবে আর, সেটা আমাদের বার করতে হবে। এবার যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমন চক্রবৃদ্ধির সরাসরি সূত্র আছে, তাই সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। যেহেতু এ ইকুয়ালস টু পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এক্ষেত্রে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। এর মান হচ্ছে 121, পি এর মান 100, 1 প্লাস আর এর মান বার করতে হবে, আর টি এর মান এখানে 2। এখন নেক্সট স্টেপে আমরা এই 100টাকে পাশে নিয়ে চলে আসবো। 121 বাই 100 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। নেক্সট স্টেপে আমরা কী করবো? এই স্কোয়ারটা এখানে যদি তুলে দিই, তাহলে এই রাশিটা বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ 121 বাই 100 বর্গমূল ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট স্টেপ আমরা কী করবো? 121 বর্গমূল আমরা জানি সবাই 11, আর 100 বর্গমূল কত? 10 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100। নেক্সট স্টেপে আমরা এই একটাকে পাশে নিয়ে চলে আসবো, অর্থাৎ 11 বাই 10 মাইনাস 1 ইকুয়ালস টু আর বাই 100। তাহলে এখানে কত হচ্ছে? লসাগু 10 হচ্ছে, নিচে 1 আছে। ঠিক আছে, তাহলে 10 একে 10, আর 1-এর সাথে 11 গুণ করলে 11, মাইনাস 1 কত? 10, 10, 10-এর সাথে 1 গুণ করলে 10 ইকুয়ালস টু আর বাই 100। এখানে একটা জিরো কেটে গেল, তাহলে কত হলো? উপরে হলো 1, নিচে তো 1 আছে, লেখার দরকার নেই। আর বাই 10 কোনাকুনি গুণ করে দাও, তাহলে আর ইকুয়ালস টু কত? 10%। তাহলে প্রশ্নের উত্তর কত হলো? 10%। পরের প্রশ্ন, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। এখানে উত্তর হবে অনুবন্ধীকরণী। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী কাকে বলে? যখন দুটো করণীর যোগফল আর গুণফল একটা মূলদ সংখ্যা পাওয়া যায়, তখন আমরা সেই করণী দুটিকে পরস্পরের অনুবন্ধীকরণী বলবো। দেখো, আমি তোমাদের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরো তোমার কাছে একটা করণী আছে, ধরে নাও তোমার কাছে আছে √3 - 2। এখন এই করণীটার অনুবন্ধীকরণী সেটাই হবে যার সাথে এই করণীটার যোগফল এবং গুণফল দুটোই
যেটা আসবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা আসবে। মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ এর মানটা শূন্য হবে না। ঠিক আছে, পি কিউ হচ্ছে এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু কিউটা শূন্য হবে না। তো √3 - 2 এর অনুবন্ধীকরণই হবে -√3 - 2। এখন দেখো এই দুটো সংখ্যাকে, মানে এই সংখ্যাটার অনুবন্ধীকরণই এইটা, আবার এই সংখ্যাটার অনুবন্ধীকরণই এইটা। এখন এই দুটো সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? যোগ করে দেখো, আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে √3 - 2 প্লাসে মাইনাসে -√3 প্লাসে মাইনাসে -2। দেখো পেলাম -4। -4কে আমরা এইভাবে লিখতে পারি -4/1, তার মানে মূলদ সংখ্যা হলো, তাই তো? তাই এইটার অনুবন্ধীকরণই এইটা। এখনও পর্যন্ত কিন্তু হয়নি, এটা শুধু যোগফল। আমরা যোগফল করে করে দেখলাম কি মূলদ সংখ্যা পেলাম। এবার গুণ করেও দেখতে হবে, যদি গুণ করেও যদি আমরা মূলদ পাই তবেই আমরা বলবো এইটা এর অনুবন্ধীকরণী, অথবা এটা এই সংখ্যাটার অনুবন্ধীকরণী। শুধু একটা শর্ত মানলে কিন্তু হবে না, দুটোই করতে হবে। ঠিক আছে, যোগফল এবং গুণফল দুটোকেই চেক করতে হবে। তা √3 - 2 আর এখানে আসছে -√3 - 2। এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখি। ঠিক আছে, দেখো এখানে √3 - 2 আছে, তো আমি এটাকে একটু এইভাবে লিখছি -2 প্লাস √3, আর এখানে লিখছি -2 -√3। তাহলে যদি লক্ষ্য করো, এটা যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি, আর এখানে কি আছে এ মাইনাস বি, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাহলে -2 এর স্কোয়ার আর -√3 এর স্কোয়ার। আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে কত হচ্ছে 4 -2 এর স্কোয়ার মাইনাস, এখানে যে পাওয়ারটা আছে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা থাকে না, তাহলে কত হয়ে গেল 4, আর এখানে √3 স্কোয়ার করলে রুটটা কেটে যাবে, তাহলে আসবে 3। তাহলে 4 - 3 1, 1টাকে আমরা এইভাবে লিখতে পারি 1/1। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে কি দেখলাম, √3 - 2 আর -√3 - 2 এই দুটো সংখ্যার যোগফল মূলদ পেলাম, আবার এই দুটো সংখ্যার গুণফল মূলদ পেলাম। সেই হিসাবে আমি এই সংখ্যাটাকে এই সংখ্যাটার অনুবন্ধীকরণী বলবো, আবার এই সংখ্যাটাকে এই সংখ্যাটার অনুবন্ধীকরণী বলবো। ঠিক আছে, এখানে একটা বিষয় আমি তোমাদের বলে দিই, √5 - √3 মানে এটা একটা করণী। এখন এই করণীতে দুটো সংখ্যাই কিন্তু রুটের মধ্যে আছে। এই রকম সংখ্যার কিন্তু অনুবন্ধীকরণী পাওয়া যায় না, মাথায় রাখবে। এইসব করণীর অনুবন্ধীকরণী পাওয়া যায় না। ঠিক আছে, করণী নিরসক উৎপাদক পাওয়া যাবে, কিন্তু অনুবন্ধীকরণী পাওয়া যাবে না। ঠিক আছে, এবার এই ব্যাপারে একটু তোমাদের বলে দিই, এই সংখ্যাটার করণী নিরসক এইটা হবে, এই সংখ্যাটার করণী নিরসক উৎপাদক এটা হবে, আবার এই সংখ্যাটার করণী নিরসক উৎপাদক এটা হবে। এখন করণী নিরসক উৎপাদক শুধুমাত্র গুণফলটা মূলদ আসলেই তাদেরকে আমরা, গুণফলটা যদি মূলদ চলে আসে তাহলেই তখন আমরা করণী নিরসক উৎপাদক বলি। অর্থাৎ √3 - 2 এর করণী নিরসক উৎপাদক -√3 - 2 হলো কেন? কারণ এই দুটো সংখ্যার গুণফল মূলদ পেলাম। তাতে যোগফল মূলদ হোক বা না হোক, তাতে করণী নিরসক উৎপাদক তার উপর নির্ভর করে না। শুধু দেখতে হবে দুটো করণীর গুণফল যদি মূলদ হয় তাহলেই করণী দুটিকে পরস্পরের করণী নিরসক উৎপাদক বলা হয়। কিন্তু গুণফলের সাথে সাথে যদি যোগফলটাও মূলদ হয় তখনই তাদেরকে আমরা বলবো পরস্পর অনুবন্ধীকরণী। তো এই হিসাবে আমি বলতে পারি অনুবন্ধীকরণী মানেই সেটা করণী নিরসক উৎপাদক হবে, কিন্তু সব করণী নিরসক উৎপাদক অনুবন্ধীকরণী হয় না। ঠিক আছে, আশা করছি এই কোশ্চেনটা আমি তোমাদের বিস্তারিত বুঝিয়েছি। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি কিছু উপকৃত হও তাহলে ভিডিওটা শেয়ারও করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের প্রশ্নতে যাই। কি বলছে, দুটি ত্রিভুজের ভূমি একই সরল রেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। তো দেখো এটা আমরা করব, একটু দাঁড়াও আমি পেজটা নিয়ে নিই। তাহলে বলছে দুটো ত্রিভুজ আছে যাদের ভূমি একই সরলরেখা অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষ বিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের এটা অ্যাকচুয়ালি সমান হবে। ঠিক আছে, এবার কেন হবে ব্যাপারটা বুঝে নাও। দেখো কি বলছে, বলতে চাইছে যে ধরে নাও এরকম একটা রেখা আছে, এই রেখাটার উপর আমি দুটো ত্রিভুজ আঁকবো। মানে এটা একটা রেখা যার মধ্যে দুটো ত্রিভুজ আছে, একটা এরকম আছে আর একটা ধরে নাও এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, তার মানে এই দুটো ত্রিভুজেরই দেখো, এই যে ত্রিভুজটা আমি আঁকছি ধরো এ বি সি, এই ত্রিভুজটার কিন্তু ভূমি এই XY রেখার উপর অবস্থিত। আবার এসি ডি ত্রিভুজের ভূমি অর্থাৎ সিডি XY রেখার উপর অবস্থিত। অর্থাৎ দুটো ত্রিভুজেরই
ভূমি একটা রেখার উপর অবস্থিত। এবং দেখো এই দুটো ত্রিভুজেরই যেটা শীর্ষবিন্দু এটা কিন্তু সাধারণ। তো এক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এদের ভূমির দৈর্ঘ্য অর্থাৎ এখানে বিসি আর এই ত্রিভুজটার ক্ষেত্রে সিডি এদের অনুপাতের সমান হবে। কি করে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে একটা লম্ব টানা হোক, একটা লম্ব টানা হোক। এরকম যদি কোনো একটা ত্রিভুজ হয় তোমার, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কী করবো, এখান থেকে একটা লম্ব টানবো আর এই বাহুটাকে একটু বাড়িয়ে দেবো। এটা ভূমি কিন্তু এটাই হবে, আমি জাস্ট এই বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম, যেটা ভূমি এই লম্বটা একটা বিন্দুতে ছেদ করবে, তো সেই ছেদ করার জন্য ওকে বাড়িয়ে দিলাম। এখন এই ত্রিভুজটার লম্ব কোণটা হবে এটা হবে, আর ভূমি কোণটা ধরে নাও এটা। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সেই হিসাবে আমি এই ভূমিটাকে ধরে নিচ্ছি B1 আর এই ভূমিটাকে আমি ধরে নিচ্ছি B2 আর এটার উচ্চতা h। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল h2, ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে B1 আর উচ্চতা h, h2। ত্রিভুজ ACD এর, দেখো ACD এর যেটা উচ্চতা সেটা কিন্তু ত্রিভুজের ভিতরে আছে, আর এই ত্রিভুজের উচ্চতা কিন্তু বাইরে আছে। সেটা হতেই পারে, বাইরেও হতে পারে ভেতরেও থাকতে পারে। শুধুমাত্র উচ্চতা বলতে লম্ব উচ্চতা বোঝায়, এটা লম্ব উচ্চতা। তো ত্রিভুজ ACD এর ভূমি হচ্ছে B2 আর উচ্চতা হচ্ছে h। এখন হাফ হাফ কেটে গেল, h কেটে গেল, তাহলে কি থাকলো? B1:B2। তাহলে কি দেখতে পাচ্ছি? ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা তাদের ভূমির অনুপাতের সমান হলো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা চলো, তাহলে এখানে সমান। পরের প্রশ্ন, cos 53 ডিগ্রি ডিভাইডেড বাই sin 37 ডিগ্রি এর সরলতম মান কত? এর সরলতম মান হচ্ছে 1 হবে। কি করে পাচ্ছি দেখো, এটা কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি। দেখো বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 53 ডিগ্রি প্লাস 37 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এই দুটো কোণ পরস্পরের পূরক কোণ। তাহলে এখানে আমি 37 ডিগ্রিকে কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আমি সাইন 37 ডিগ্রি ইকুয়ালস টু কী লিখতে পারি? এদিকে সাইন নিয়ে নিলাম, এদিকে একটা সাইন নিয়ে নিই। সাইন 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি, ঠিক আছে? এবার এখানে একটা সূত্র আছে, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সূত্র আমরা কি লিখি? কস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটাটার মান সবসময় 90 থেকে কম হবে, ঠিক আছে? তো সাইন 90 মাইনাস থিটার জায়গায় আমরা কি লিখবো? কস থিটা, ঠিক আছে? তাহলে এই হিসাবে আমরা কি লিখতে পারি? উপরে যা আছে তাই লেখো, আর নিচে সাইন 37 ডিগ্রির জায়গায় আমরা কি লিখবো? কস 53 ডিগ্রি, কস 53 ডিগ্রি। তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম? 1। তাহলে শূন্যস্থানের উত্তর হবে 1। পরের প্রশ্ন, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা, এটা তল সংখ্যা কত হবে? 3 হবে। দেখো একটা চোঙ বলেছে, তো চোঙ তো এরকম, তোমরা সবাই জানো। এটা কিন্তু বাস্তবে তোমাদের দেখতে হবে, ঠিক আছে? ধরো ঘরে তোমাদের সিলিন্ডার আছে অথবা পেন, এই যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনের এই যে এই অংশটা, এটা কিন্তু এটা হচ্ছে বক্রতল, আর এই উপরে একটা তল আছে। ভেবে নাও এটা তো এরকম ধারালো, এটা ভাবো নেই, এটা যেরকম আছে এই দিকেও সেরকমই থাকবে ধরে নাও। তাহলে কীরকম তল হলো? এটা একটা তল হলো বক্রতল, এটা একটা হলো সমতল, আর একই রকম তল এদিকে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই তলটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সমতল, এটাও সমতল, অর্থাৎ দুটো তল হলো, দুটো একই রকম তল কিন্তু সমতল, দুটো তল হলো। আর একটা হচ্ছে এই বক্রতলটা। তাহলে মোট কটা তল হলো? মোট 3টে তল হলো। তাহলে 3টি তল। এখানে কিন্তু তল সংখ্যা চেয়েছে। যদি এখানে বলতো একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কটি, তাহলে তোমাকে বলতে হতো 2। এখানে শুধু তল সংখ্যা চেয়েছে, তাই 3 হবে। প্রশ্নটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আমাদের অনেক সময় জানা উত্তর আমরা কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা অনেক সময় ভুল করে আসি, তো কেয়ারফুলি পড়বে, সোজাকে সবসময় সোজাভাবে নেবে না, ঠিক আছে? যেমন ধরো তোমাদের আমি একটা কথা বলছি, অনেক সময় আমরা সোজা প্রশ্নকে সোজাভাবে নিই। যদি বলা হয় √4 √16 এর বর্গমূল কত,
দেখো √16 এর বর্গমূল, তো √16 মানে 16 বর্গমূল কত হয় 4, আবার 4 বর্গমূল √16 অর্থাৎ এটার মান হলো 4, এটার মান হলো 4, তাহলে 4 বর্গমূল, 4 বর্গমূল কত হয় 4 বর্গমূল 2, অর্থাৎ √16 বর্গমূলের অর্থ হচ্ছে এইটা চেয়েছে, √16 এর বর্গমূল, তাহলে 4 2। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু সহজ, কিন্তু যদি আমরা একটু যদি অসাবধানভাবে যেটাকে পড়ি তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তাই সোজা প্রশ্ন হলেও সাবধানতার সাথে আমাদের পড়তে হবে এবং উত্তর দিতে হবে যাতে ভুল না হয়, ঠিক আছে। শেষ প্রশ্ন, x1 x2 x3 এরকমভাবে x 100 পর্যন্ত আছে, এরকম চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা, আমরা সবাই জানি মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে সাজানো থাকতে হবে, বা না থাকলে আমাদের সাজিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমাদের কিন্তু সাজিয়ে দিয়েছে, কারণ এগুলো তো সংখ্যা না, এগুলো তো মানে এক্স আকারে দেওয়া আছে, আমরা জানি না এখানে কোনটা বড় কোনটা ছোট, এখানে বলেই দেওয়া হয়েছে এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ x1 এর থেকে x2 বড়, x2 থেকে x3 বড়, এইভাবে x100 হচ্ছে সব থেকে বড়। তো এরকম আমরা দেখতেই পাচ্ছি 1 2 3 এরকম চলতে চলতে 100টা সংখ্যা আছে। তো এদের মধ্যমা কত আমরা জানি, ধরো 4টে আঙুল, 4টে আঙুলের মধ্যমা কী হবে, এই দুটো আঙুল, কী করে দুটো পেলাম, এই 2 নম্বর আর 3 নম্বর কী করে পেলাম, 4-এর অর্ধেক কত, 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 2 নম্বর আঙুলটা 3 নম্বর আঙুলটা, মানে যেটা মোট হচ্ছে 4টে আঙুল, তাহলে 4/2 করবে, কত হলো 2, তাহলে দ্বিতীয় আঙুলটা হবে আর তৃতীয় আঙুলটা হবে, অর্থাৎ এইটা আমি যদি এদিক থেকে গুনি তাহলে দ্বিতীয় তৃতীয়, আর যদি এদিক থেকে গুনি দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ এই দুটো সংখ্যার আমাদের গড় বার করতে হবে, যদি সংখ্যার অঙ্ক হয় তাহলে গড়, ঠিক আছে, এদের গড় হবে মধ্যমা। ঠিক সেইভাবে 1 থেকে 100-র মধ্যে মোট কী আছে, এগুলো তো জোড় সংখ্যা তাই না, এখানে 4টে হচ্ছে জোড়, যেমন 5টা যদি আঙুল দিত 5টা আঙুল দিত তাহলে কিন্তু মধ্যমা কিন্তু একটাই হতো, এদিক থেকে গেলে 3 নম্বর, এদিক থেকে গেলে 3 নম্বর। তো জোড় সংখ্যার ক্ষেত্রে দুটো মধ্যমা পদ পাওয়া যায় এবং তাদের গড় বার করতে হয় এবং সেটাই হয় মধ্যমা। এক্ষেত্রে 1 থেকে 100-র মধ্যে মোট 100টা সংখ্যা আছে, তাহলে 100টা সংখ্যার মধ্যপদটা কী হবে, মধ্যপদটা হবে 100/2, মোট 100টা সংখ্যা তাই তো, n হচ্ছে 100, তাহলে n/2 কত হবে 50, অর্থাৎ 50তম পদ হবে, আর তার পরেরটা হবে যেমনটা বললাম 4-এর অর্ধেক 2 আর 2-এর পরেরটা, তো 50তম পদ হবে আর 51তম পদ হবে। এই দুটো পদের আমাদের কি করতে হবে, এই দুটো পদে আমাদের গড় বার করতে হবে। আচ্ছা 50তম পদকে আমরা কীভাবে লিখব, 50তম পদকে আমরা লিখব x50, 51তম পদকে কীভাবে লিখব x51, খুব পরিষ্কার দেখো x1 x2 এটা হচ্ছে প্রথম পদ, x1 লেখা হয়েছে, দ্বিতীয় পদ x2, তৃতীয় পদ x3, এইভাবে 50তম পদ x50, 51তম পদ x51, তাহলে এদের গড় বার করব, তাহলে এদের গড় কী করে বার করতে হবে, যেহেতু দুটো সংখ্যা তাহলে দুটো সংখ্যাকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব, তাহলে এটাই হবে এদের মধ্যমা। তাহলে এখানে শূন্যস্থান আমরা কী লিখব, x50 প্লাস x51/2। আশা করছি বুঝতে পেরেছো। যদি উপকৃত হও অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এই চ্যানেলে প্রথম এসছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীকালে তোমরা আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে। ধন্যবাদ।